জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত নরেন্দ্রের মিলন এই অধ্যায় থেকে আজ আমরা তৃতীয় দিন পাঠ করছি। 501 পর্ব, পৃষ্ঠা সংখ্যা 328। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি নরেন্দ্রনাথ শিশু অবস্থা থেকে যত আস্তে আস্তে বয়স বাড়তে থাকে ততই যেন তার নিত্যসিদ্ধ নিত্যমুক্ত হৃদয় আরো বেশি প্রস্ফুটিত হতে থাকে। তার বিবেক, বৈরাগ্য, জ্ঞান, ভক্তি, প্রেম এগুলো বেশি বেশি করে জাগরিত হতে থাকে। প্রভু যেমন তার নিজের কথায় বলেছেন যে কিছু কিছু গাছ আছে সেগুলি আগে ফল ধরে তারপরে ফুল দেয়। নিত্যসিদ্ধ মানুষের থাকও অনেকটা সেই রকম। এদের মধ্যে এই নরেন এবং ঠাকুরের যে অন্তরঙ্গ ভক্ত পার্ষদগণ আছেন তারা হলেন সেই রকম নিত্যসিদ্ধ থাকের অন্তর্গত। এদের আগে ফল ধরে পরে ফুল ধরে। তবে নরেন হলেন তাদের মধ্যে সর্বোচ্চ আসনে আসীন। এই অবধি গতদিন পাঠ করেছিলাম। পরের অংশ আজ পাঠ করছি। পাঠ তৃতীয় দিন, পর্ব 501, পৃষ্ঠা 328। গৃহীর কি আছে কথা আসক্তিতে যারা, বলিলেই চোরে চোর আধখানি মরা। সময়েতে কব কথা সময়ের মতো, নরেন্দ্র শৈশব নহে দশম অতীত। মুদিলে নয়ন দয় নিদ্রার সময়, স্থির শ্বেত জ্যোতি হতো কপালে উদয়। ভিতরে ব্যাপার কিবা নাহি যায় বলা, জ্যোতি ছটা লইয়া নিদ্রায় কালে খেলা। কখন করেন ছোট কভু বড়তায়, আপনার মনোমত আপন ইচ্ছায়। ক্রমশ জ্যোতির রাশি এতই বিস্তার, জ্যোতি বিনা কিছু বোধ থাকিত না আর। নিদ্রার মতন বেগ তার কিছু পরে, আপনার সত্তাগত জ্যোতির ভিতরে। নিজে হারা একেবারে তাহায় ডুবিয়া, উভয় প্রভেদ শূন্য অভেদ হইয়া। শৈশব ছাড়িয়া বয়স যত ঊর্ধ্বতন, অনুরাগ সহকারে বিদ্যা উপার্জন। শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন হয় তার সাথে, স্বভাবত রতিমতি ধর্মের পথে। এখানে সেখানে হয় তত্ত্ব অন্বেষণ, স্বভাব দেখিয়া তার ভক্ত রাম কন। আছেন মোদের প্রভু দক্ষিণ শহরে, উচিত যাইতে তথা দর্শন তরে। উত্তর করিলা রামে নরেন্দ্র আপনি, কেমন পরম হংস কি প্রকার তিনি। কহে রাম আপনার চক্ষে না দেখিলে, বুঝা নাহি যায় কথা হাজার বুঝালে। নরেন্দ্র বলেন আগে আমি নাহি যাব, জ্ঞান কাকা আছে ঘরে তারে পাঠাইব। দেখিয়া আসিয়া যদি যাইবারে কয়, তা হইলে দর্শনে যাইব নিশ্চয়। এত বলি কাকারে কহিল গিয়া ঘরে, কেমন পরম হংস যাও দেখিবারে। নরেন্দ্র তখনও শৈশব অতিক্রম করেননি, বয়স মাত্র 10 পার হয়েছে। এই রকম সময় যখন নরেন্দ্র নিদ্রায় যেতেন তখন তার কপালে একটি জ্যোতি উদয় হতো। সেই জ্যোতি যখন নরেন্দ্র নিদ্রা যেতেন সেই সময় তার কাছে খেলা করত। আস্তে আস্তে সেই জ্যোতি বড় হতে থাকে এবং সেই জ্যোতি আলোর বলয় এত বড় হয়ে যায় যে চারিদিক মনে হচ্ছে আলোয় ঝলসে যায়, তখন আর অন্য কোনো কিছু দেখা যায় না। নরেন্দ্র তখন সেই জ্যোতির মধ্যেই যেন ভেসে থাকেন। আপনার সত্তাগত জ্যোতির ভিতরে নিদ্রার মতন বেগ তার কিছু পড়ে, তার মধ্যে নরেন ডুবে থাকতেন। এরপর আস্তে আস্তে যখন বয়স বাড়ছে ততই তার তত্ত্ব জিজ্ঞাসা, বিদ্যা উপার্জন এবং নানান ভক্তের প্রতি ধর্মগ্রন্থ ইত্যাদির প্রতি ভক্তি ও অনুরাগ বাড়তে থাকে। শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করার সাথে সাথে নানান জিজ্ঞাসা করেন। এই রকম তার জিজ্ঞাসার মন দেখতে পেয়ে রামদত্ত বলেন
তুমি যদি এত সব কিছু জানতে চাও তাহলে আমাদের প্রভু একজন আছেন, তিনি দক্ষিণেশ্বরে থাকেন। যদি তুমি চাও তাকে গিয়ে একবার দর্শন করে আসতে পারো। তোমার সেখানে যাওয়া একবার উচিত। তুমি যে সকল জিজ্ঞাসা করছো, যে সকল প্রশ্ন করছো, আমার মনে হয় রামচন্দ্র দত্ত বলছেন, আমার মনে হয় তোমার সেইখানে যাওয়া উচিত। নরেন দত্ত তিনি সমস্ত কিছু কষ্টি পাথরে যাচাই করার মতো যাচাই না করে গ্রহণ করতেন না। তাই তিনি বলতেন সেই সাধুটি কেমন। রামদত্ত বলছেন মুখে হাজার বাক্য বলেও বোঝানো যাবে না, তার থেকে সরাসরি গিয়ে দেখে আসাই ভালো। নরেন তখন বলছেন আমি যাব না, বাড়িতে জ্ঞান কাকা আছেন, জ্ঞান কাকাকে আগে পাঠাবো, উনি দেখে এসে যদি বলেন যে হ্যাঁ যাওয়ার মতো তাহলে আমি যাব। এই বলে তিনি বাড়িতে গিয়ে জ্ঞান কাকাকে বললেন যাও তো, দক্ষিণেশ্বরে নাকি কোনো এক পরমহংস আছেন, দেখে এসে আমায় বলো তো যাওয়া যায় কিনা। আগামীকাল দেখব তারপরে কি হয়। জয় ঠাকুর, নমস্কার।